নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয়, সেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন যে আমি এক ভদ্রমহিলার কথা উল্লেখ করতে চেয়েছি বা উল্লেখ করেছি, যদিও তার সঙ্গে আমার আলাপ নেই, কখনো ফোনেও কথা হয়নি, মুখোমুখি সাক্ষাৎও হয়নি, কিন্তু আজকেই আমি তার নামটি জানলাম। তার নাম আঞ্জুমান আরা বেগম। আঞ্জুমান আরা বেগম ইনি বাংলাদেশের একটি নামী রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, অর্থাৎ সংক্ষেপে যাকে আমরা বলি বিএনপি, সেই বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর স্ত্রী। আমার যদি সুযোগ থাকতো, আমি যদি এই মুহূর্তে ঢাকায় থাকতাম বা বাংলাদেশে থাকতাম, তাহলে সাংবাদিক হিসেবে আমি চেষ্টা করতাম এই ভদ্রমহিলার একটা সাক্ষাৎকার নেওয়ার, এবং আমি তাকে সবিনয়ে প্রশ্ন করতাম যে ম্যাডাম, আপনার সংগ্রহে কতগুলি ভারতীয় শাড়ি আছে? এই প্রশ্নটা এই জন্যে, কৌতূহলটা এই কারণে যে ওর স্বামী অর্থাৎ রুহুল কবির রিজভী, ইনি বাংলাদেশে এখন ভারতীয় পণ্য বয়কট এবং ভারতীয় পণ্য বর্জন, পোড়ানো, ধ্বংস, এই সব কিছু যে একটা আন্দোলন, ছেলে মানুষই আন্দোলনই বলবো, এই আন্দোলনের একটি মুখ হচ্ছেন রুহুল কবির রিজভী। এবং শুধু এখন নয়, এই যে 5 আগস্টের পর একটা ভারত বিরোধী জিগির উঠেছে, শুধু তাই নয়, শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনও মাঝে মধ্যেই বিএনপির এই নেতা তিনি এই ধরনের আন্দোলনে সামিল হতেন এবং তিনি এই ধরনের আন্দোলনে তার স্ত্রীর শাড়ি এনে পুড়িয়েছেন। আজকে অর্থাৎ মঙ্গলবার তিনি আরো একটি কাণ্ড ঘটিয়েছেন, তিনি একটি বেডশিট পুড়িয়েছেন এবং খুব সগর্বে বলেছেন যে এটা ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর থেকে কেনা একটি বেডশিট। তার মানে বোঝা যাচ্ছে যে রুহুল কবির রিজভী, তাকে এই ভারতীয় পণ্য পোড়াতে হলে অনেক দিন ধরে এই কাজটি করে যেতে হবে, অথবা এইভাবে বলতে হয় যে এইরকম একটি আন্দোলনের নেতৃত্ব বা মুখ হবেন বলে তিনি প্রচুর ভারতীয় পণ্য সংগ্রহ করেছেন। শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন এই ধরনের আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই প্রশ্নটা ছুড়েছিলেন যে শাল চাদর পোড়াচ্ছেন, বেডশিট পোড়াচ্ছেন, স্ত্রীদের শাড়িগুলো পোড়ান না কেন? এবং তিনি আরো একটি কথা বলেছিলেন যে এই যে নেতারা যারা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন, পুড়িয়ে দিচ্ছেন, তারা যখন ভারতে যান, ফেরার সময় দেখা যায় যে এয়ারপোর্ট থেকে শুধু তাদের মালবাহী বাক্স বাচ্চা এইগুলো বোঝাই করতে গিয়ে দেখা যায় যে মানে গাড়ির চাকার হাওয়া কমে যায়, এত মালপত্র নিয়ে তারা নামেন। অর্থাৎ ভারতে তারা আসেন শুধু বেড়াতে বা চিকিৎসা করতে নয়, কেনাকাটা করতে। এবং এই রুহুল কবির রিজভী তিনি এই কথাও বলেছেন যে বাংলাদেশিদের যে ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হয়েছে, তার ফলে কলকাতার বাজারে একটা বড় মন্দা চলছে, নিউ মার্কেটে বিক্রি বার্তা নেই, হাসপাতালগুলোতে পেশেন্ট নেই। উনি ঠিকই বলেছেন, একেবারে অন্যায় কথা বলেননি, কিন্তু এ কথার মানে হচ্ছে যে বাংলাদেশিদের কাছে কলকাতা, ভারত এটা একটা গন্তব্য এবং তারা প্রয়োজনেই আসেন। সবাই রুহুল কবির রিজভীর মতো দামি শাল, উনি এর আগে একটি শাল পুড়িয়েছেন এবং বলেছেন এটা কাশ্মীরি শাল। উনি কাশ্মীরেও গিয়েছিলেন, শ্রীনগর ঘুরে দেখেছেন, তারপর সেখান থেকে শাল কিনে দেশে ফিরেছেন। এমন নয় যে বাংলাদেশে শাল তৈরি হয় না, কিন্তু ভারতীয় শাল তার অত্যন্ত পছন্দ হয়েছিল, তারপর ত্যাগ স্বীকার করেছেন, বলেছেন আমি এটা পুড়িয়ে দিলাম। তার মানে ভারতে আসেন এবং ভারতীয় পণ্য কেনাকাটা করেন, আর দেশে গিয়ে সেগুলো একটা দুটো নমুনা পুড়িয়ে দিয়ে তারা দাবি করেন ভারতীয় পণ্য বয়কট করুন। রুহুল কবির রিজভী, আমি যে কথা বললাম যে বিএনপির একজন প্রবীণ নেতা, তিনি সেই দলের নেতা যে দল বাংলাদেশে দীর্ঘদিন শাসন ক্ষমতায় ছিল, যে দলের নেতা জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং সামরিক কর্তা ছিলেন। খালেদা জিয়া এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, ক্রমশ সুস্থ হচ্ছেন। একটা বড় দল বিএনপি, সেই দলের নেতা রুহুল কবির রিজভী, তিনি, আমি জানি না যে তিনি বাংলাদেশের সরকারি মহলের যে বক্তব্য, যেমন ধরা যাক সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকা গিয়েছিলেন ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে যোগ দিতে। দ্বিপাক্ষিক আলোচনা শেষে দুই বিদেশ সচিব, বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন এবং আমাদের ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তারা দুজনে আলাদা আলাদা সাংবাদিক বৈঠক করেছেন। বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন তিনি ঢাকায় অর্থাৎ তার নিজের দেশের মাটিতে বসে
পররাষ্ট্র মন্ত্রকের অফিসে বসে সে দেশের সাংবাদিকদের কিন্তু যে কথা বলেছেন যে ভারতের উপরে যে নির্ভরশীলতাগুলি আছে সেগুলি তিনি বৈঠকে বিশদে উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নিত্য পণ্যগুলি যেন ভারত সরকার বাংলাদেশকে নিয়মিত দিয়ে যায়, এ নিয়ে যেন কোনো ধরনের অচলাবস্থা তৈরি না হয়। এবং বিক্রম মিস্ত্রি তিনিও তার সাংবাদিক বৈঠকে বলেছেন যে বাংলাদেশকে যে ধরনের সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে তার সবগুলি বহাল থাকবে। 5 আগস্টে কি হয়েছে না হয়েছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যেমন ছিল সম্পর্ক তেমনই থাকবে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ভারত চালিয়ে যাবে এবং বাংলাদেশের বিদেশ সচিব কিন্তু এই বাস্তবটাই মেনে নিয়ে বলেছেন এবং তিনি একথাও বলেছেন যে ভারতে বেড়াতে এবং চিকিৎসা করাতে আরো নানান প্রয়োজনে প্রচুর বাংলাদেশিরা যান, ফলে ভারত সরকার যে ভিসার উপরে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছেন সেই নিয়ন্ত্রণ শিথিল করার কথাও তিনি বলেছেন। তার মানে বাংলাদেশ সরকার কিন্তু একদিক থেকে মেনে নিচ্ছে যে ভারতের উপর তারা নির্ভরশীল। এই নির্ভরশীলতার মধ্যে কোনো অন্যায় নেই, এটা কখনো কোনো দেশের সার্বভৌমত্বকে খাটো করে না। ভারতও নানা ব্যাপারে বাংলাদেশের উপর নির্ভরশীল, হয়তো সেটা পরিমাণে কম, হয়তো ক্ষেত্র কম, কিন্তু নির্ভরশীল। তার কারণ দুটো দেশ যখন পাশাপাশি থাকে তখন দুটো দেশ একে অপরের উপর নির্ভরশীল তো হয়ই। যেমন আমরা বারবারই বলি যে বাংলাদেশ যদি জঙ্গিদের ঘাঁটি হয়ে যায় তাহলে ভারত নিশ্চিন্তে ঘুমোতে পারবে না, ফলে বাংলাদেশের ভালো মন্দটা আমাদের ভাবতে হয় বই কি। এখন আমি আবার রিজভির কথায় ফিরি যে তিনি এই যে সমস্ত আন্দোলন করছেন গত কয়েকদিন ধরে এবং একটা ছেলে মানুষের কথা হঠাৎ বলে বসেছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত নেবেন, কেড়ে নেবেন। কেউ কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করব, কেউ বলছেন আসাম দখল করব, কেউ বলছেন ত্রিপুরা দখল করব। এবং এই বালখিল্যরা আমাদের এখানেও আছে, তারা কেউ সীমান্তে গিয়ে বলছে আলু পেঁয়াজ দেব না। এখন এরা এদের রাজনৈতিক অবস্থান, সাংবিধানিক দায় কর্তব্য এসব তারা মাথায় রাখেন না, তারা বোঝেন রাজনীতি। ফলে আমাদেরও এখানে কতিপয় নেতা কেউ সীমান্তে গিয়ে এরকম হুমকি দিয়ে এসছেন। বাংলাদেশ চাল উৎপাদনে পেঁয়াজ, আলু সবকিছুতেই স্বাবলম্বী বলা চলে, কারণ প্রয়োজনের অতিরিক্ত সেখানে উৎপাদিত হয়। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত হয় মানেই আপনাকে অন্য দেশ থেকে আমদানি করতে হবে না তা কিন্তু নয়। যেমন ধরা যাক আলু, বাংলাদেশি আলুর যে দাম তার তুলনায় ভারতীয় আলুর দাম বাংলাদেশের বাজারে কম। এটা কোনো বাংলাদেশি তিনি যত বড় দেশপ্রেমিক হন না কেন তাকে এটা মানতেই হবে যে বাজারে গিয়ে তিনি ওই জন্য খোঁজ করেন যে এটা কি কোন দেশের আলু। যখন বলে এটা ইন্ডিয়ান আলু তখন বলে আমায় 5 কেজি দিন, আর বাংলাদেশি আলু তার স্বাদ একটু আলাদা, তখন বলে এটা আমায় 1 কেজি দিন, কারণ বাংলাদেশের আলুর দাম বেশি। বাংলাদেশে যে চাল উৎপাদন হয় সেই চালেরও বাংলাদেশের মার্কেটে যা দাম তার তুলনায় ভারতীয় চালের দাম বেশি নয়, এমনকি রপ্তানির পরেও নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বাংলাদেশিদের এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা হচ্ছে একেবারে রাজনীতির ওপর মহল থেকে, এবং সেটা সরকারি স্তরেও আছে। আমরা দেখতেই পাচ্ছি যে প্রায় দ্বিগুণ পয়সা খরচা করে পাকিস্তান থেকে চিনি আমদানি করা হচ্ছে, ভারত থেকে করা হচ্ছে না। বাংলাদেশের সরকারি মহল থেকে বলা হচ্ছে আলু, পেঁয়াজ, চাল এগুলি অন্য কোনো দেশ থেকে আমদানি করা যায় কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। এখন এই যে দেশপ্রেমের জিগির উঠেছে এগুলো ভালো, কিন্তু কথা হচ্ছে যে আপনি অন্য দেশ থেকে যে কিনবেন ও কত পয়সায় কিনবেন, কার পয়সায় কিনবেন। মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট, তিনি একজন ব্যাংকার ছিলেন, তিনি নিশ্চয়ই তার উপার্জনের টাকায় বা গ্রামীণ ব্যাংকের টাকায় বাংলাদেশের মানুষকে চাল, আলু, পেঁয়াজ, চিনি রপ্তানি করে এনে সস্তায় খাওয়াবেন না। বাংলাদেশের মানুষকে এই পয়সা মেটাতে হবে। ফলে বাংলাদেশের মানুষকে প্রশ্ন করতে হবে যে আমি কেন ভারতের চিনি থাকতে দ্বিগুণ দাম দিয়ে পাকিস্তানের চিনি কিনবো, কেন ভারত থেকে চিনি আমদানি করা হবে না। আমি একই সঙ্গে বলবো ভারত থেকে যারা এই হুমকি দিচ্ছেন এই দেবো না সেই দেবো না, আমরা তাদের কথা তো আমরা কোনো আমল দিই না, কারণ এগুলো ভারত সরকারের কথা নয়। ভারত সরকারের কথা বিক্রম মিস্ত্রি গতকাল ঢাকায় দাঁড়িয়ে বলে এসছেন। দুর্ভাগ্যের হচ্ছে যে এই যে মন্তব্য তিনি করে এসছেন যেটাকে সম্পূর্ণভাবে ইতিবাচক বলা হচ্ছে, এবং আজকে মঙ্গলবার আমি ঢাকার প্রথম সারির সমস্ত সংবাদপত্র পড়েছি। বিক্রম মিস্ত্রির সফরটাকে ঢাকা বা বাংলাদেশের সংবাদ মাধ্যম কিভাবে দেখছে, সকলে এক বাক্যে স্বীকার করেছে যেটা একটা পজিটিভ ভিজিট হলো, এটা একটা ইতিবাচক ভিজিট হয়েছে। একজন আমলা গিয়ে এমন একটা আবহ তৈরি করে দিয়ে এসছেন, তাতে একটা বার্তা আছে যে
দুধপাড়ের জনগণ, নেতা, কতিপয় নেতা, তারা যে যাই বলুক না কেন, ভারত রাষ্ট্র বাংলাদেশের পাশে আছে, এই কথাটি ভারতের বিদেশ সচিব বলেছেন, মানে ভারত সরকার বলেছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যখন বিদেশ সচিব ওখানে বসে আছেন, তখন এই রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপির কতিপয় নেতা তারা ঘোষণা দিলেন যে আগামীকাল অর্থাৎ বুধবার তারা আগরতলা লং মার্চ করবেন। এবং গত রবিবার দিন অর্থাৎ বিদেশ সচিব বাংলাদেশে যাওয়ার আগে বিএনপি তাদের ঢাকার নয়াপল্টন থেকে একটা বিরাট বড় অভিযান করলো ভারতের হাই কমিশন অভিমুখে। যদিও বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদেরকে হাই কমিশনের ত্রিসীমানায় পৌঁছতে দেয়নি, কিন্তু রিজভি সেখানেও এই ভারতীয় পণ্য বয়কট, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই কথাগুলি বলেছেন। আমি দেখছিলাম বাংলাদেশি মিডিয়াতেই দেখছিলাম, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে আজকে যে উনি বেডশিট পুড়িয়েছেন, এই নিয়ে বাংলাদেশিরা অনেকে প্রশ্ন করেছেন যে মিস্টার রিজভি, আপনি কি বুকের ভেতরে যে রিংটা বহন করছেন ওইটা কি খুলে ফেলবেন? অর্থাৎ ওনার হয়তো কখনো হার্টের কোনো অপারেশন হয়েছে এবং তারা ইঙ্গিত করছেন যে সেই অপারেশনটা ভারতে হয়েছে, এবং তারা ইঙ্গিত করছেন যে তার ধমনীতে যে রিং বসানো আছে সেটা ভারতীয় রিং। ফলে বাংলাদেশিরা প্রশ্ন তুলেছেন যে মিস্টার রিজভি এই নাটক আর কতদিন করবেন? এখন প্রশ্ন হচ্ছে রিজভি কেন এই নাটক করছেন? আমি কিন্তু কথা মনে করি না যে রুহুল কবির রিজভি তিনি একেবারে অবিবেচক, তিনি কিছু বোঝেন না, তিনি নিজের মতো স্বাধীনভাবে আন্দোলন করেন না। বিএনপি তারা এই যে 15 বছর, শেখ হাসিনার 15 বছর, এই 15 বছরে বিএনপির অনেক ইতিবাচক দিক আছে। তারা হয়তো শেখ হাসিনাকে হটাতে পারেনি, কিন্তু নিজের দলটাকে তারা যেভাবে ঐক্যবদ্ধ রেখেছে এই 15 বছর, যখন খালেদা জিয়া জেলে অথবা হাসপাতালে, তারেক জিয়া লন্ডনে, তখন বিএনপি কিন্তু তাদের দলটাকে অটুট রাখতে পেরেছে। আওয়ামী লীগের শত প্রলোভন প্ররোচনাতেও তারা কিন্তু দল ভেঙে আওয়ামী লীগে যায়নি, তারা সন্ত্রাস সহ্য করেছে, জেল খেটেছে। ফলে বিএনপি দলটাকে এত খাটো চোখে দেখার পক্ষপাতী আমি নই। ফলে আমি একথাও বলবো সেই কারণে যে রিজভি সবকিছু নিজের মতো করছেন, বিএনপি বোধহয় সেই রকম দল নয়। তাহলে বিএনপি করছেন কেন? বিএনপি করছে, রিজভিকে দিয়ে করানো হচ্ছে এই কারণে, তারা মনে করছে যে এই ভারত বিরোধিতার মুখ হতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একেবারে সুইপ করে যাবেন। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরের মধ্যে এখন বিএনপির দুটি প্রতিপক্ষ। একটা হচ্ছে আওয়ামী লীগ, তারা সক্রিয়ভাবে নেই, কিন্তু তারা মনে করছে যে আওয়ামী লীগের ভোটারদের যদি উইন ওভার করা যায়। কিন্তু তাদের প্রতিপক্ষ হচ্ছে জামাতে ইসলামী এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যারা অচিরেই একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। যে কারণে বিএনপি চাইছে মাস চারেকের মধ্যে নির্বাচন হয়ে যাক, কারণ তারা বুঝতে পারছে যে নতুন দল যদি ছাত্ররা নিয়ে আসে তাহলে বিএনপির বিপদ আছে। জামাত যদি অনেকটা সময় পেয়ে যায় নিজেদের গুছিয়ে নেওয়ার, তাহলে বিএনপির বিপদ আছে। ফলে এই বিপদে বিএনপি বুঝতে পারছে যে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, আওয়ামী লীগ ভারতের ঘনিষ্ঠ রাজনৈতিক দল। ফলে এই সময় যত বেশি পারো ভারত বিরোধিতায় সরব হও, অর্থাৎ ভারতের নামে ঘৃণা বর্ষণ, ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় এই করো সেই করো, এই সবই চলছে। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক গিমিক এবং একটা নির্বাচনী স্টান্ট, যেটা রুহুল কবির রিজভিকে দিয়ে করানো হচ্ছে। এবং আমি আবারও শেষ করব এই জন্য এই ভদ্রমহিলার কথা বলে, অর্থাৎ আরজুমান আরা বেগম। আমি জানি না যে তিনি বিএনপির সমর্থক কিনা, তিনি আদৌ রাজনীতি করেন কিনা, কিন্তু তার যে একের পর এক শাড়ি, আমার স্মরণকালের মধ্যে অন্তত মনে পড়ছে 4টে দামি শাড়ি রুহুল কবির রিজভি পুড়িয়েছেন স্ত্রীর শাড়ি বলে। আমি জানি না যে তিনি তার স্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, বা স্বামীর এই আন্দোলনটাকে স্ত্রী অনুমোদন করেন কিনা। কিন্তু একটা প্রশ্ন কিন্তু বিএনপির মধ্যেও আমি যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা সকলেই বলছেন যে এগুলি একেবারে ক্লিশে হয়ে যাওয়া রাজনৈতিক বিষয়। বাংলাদেশিরা এখন কিন্তু আর এতটা বোকা নয়। তা যদি হতো তাহলে তারা শেখ হাসিনাকে হটাতে পারতেন না। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।